আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ভোরের দিকে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাত 3টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। বগুড়ার পুলিশ সুপার কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আসামিরা কন্ডেম সেলের ছাদ ফুটো করে বের হয়ে বিছানার চাদর ব্যবহার করে দেয়াল টপকে বের হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম শহরে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কারাগার পরিদর্শন করে পুলিশ সুপার বলেন, আসামি 4 জনই একই কক্ষে অবস্থান করে পরিকল্পিতভাবে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াম সজল। সজল, এই ঘটনা গঠিত তদন্ত কমিটি কি কাজ শুরু করেছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে বগুড়ার এই কারাগার যেখানে দাঁড়িয়ে থেকে আমি দর্শকদেরকে খবরটি জানাচ্ছি, 1883 সালে প্রতিষ্ঠিত অতি পুরাতন, প্রায় 150 বছরের পুরনো এই বগুড়া জেলা কারাগারে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। যে গত রাতে এখানে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা কিন্তু জেলখানার যে বিল্ডিং এর সেটির ছাদ ফুটো করে তারা বিছানার চাদর দিয়ে নেমে তারা একটি ব্রিজ পার হয়ে পালিয়ে গেছে এবং পালিয়ে যাবার পরে পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়। অতি দ্রুত তারা গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার না হলে হয়তো তারা অন্য কোথাও জায়গায় চলে যেতে পারতো পুলিশের অতি দ্রুত তৎপরতার কারণে। এবং এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এবং পরপরই পুলিশ সুপার তিনি ব্রিফিং করেছেন এবং আসামিদেরকে মিডিয়ার সামনে হাজিরও করেছেন এবং তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কারাগারে প্রেরণ করা হবে আদালতের মাধ্যমে। তাদের নামে পালানোর ঘটনা আরেকটি মামলা হবে। এবং এদিকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় কেন ঘটলো এবং কিভাবে ঘটলো, এত নিরাপত্তার মধ্যে কিভাবে তারা একটি ছাদ ফুটো করলো এবং সেটার শব্দ কেউ শুনতে পেল না, কিংবা আরো নানাবিধ যে কারণগুলো রয়েছে সে কারণগুলো যাচাই বাছাই করে এটার জন্য অন্য কেউ দায়ী কিনা, সংশ্লিষ্ট এই কারাগারের কেউ এটার সাথে সহযোগিতা আছে কিনা, এ ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং সেটি সুরাহার জন্য একটি 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে কিন্তু এই 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করবেন। আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা কাজ শুরু করবেন। ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের অতিরিক্ত ডিআইজি প্রিজন সহ জেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু বগুড়ায় পৌঁছেছেন। তারা এতক্ষণ জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে বৈঠক করেছেন। বৈঠক করার পরে আর কিছুক্ষণ আগেই তারা কিন্তু এই জেলা কারাগারে প্রবেশ করেছেন। যদিও কারাগারে মিডিয়া কর্মীদের এখনো সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারাগার একটি সংরক্ষিত এলাকা এবং তারা বলছেন যে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কোন ছাদটি ফুটো করেছে, কোথায় ফুটো করে তারা কিভাবে গেছে, এটিও কিন্তু মিডিয়া কর্মীদের দেখার সুযোগ হয়নি। মিডিয়া কর্মীরা বারবার চেষ্টা করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে, এই ধরনের একটি বার দেওয়া হয়েছে এবং আমাদেরকে সেই জায়গাগুলো দেখতে দেওয়া হয়নি। কিন্তু তারপর আমরা যতটুকু জানতে পেরেছি যে এই 4 কয়েদি এই গত 1 জুন থেকে এই 4 জনকে একটাই কন্ডম সেলে রাখা হয়েছিল এবং এই কন্ডম সেলে, এই কারাগারটিতে কন্ডম সেলে রাখার পর তারা কিন্তু যোগ সাজস করে তারা কিন্তু এই কাজগুলো করেছেন এবং এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু বগুড়ার বাইরের, একজন ভুরুঙ্গাবাড়ি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর এবং একজন হচ্ছেন আপনার মাধবদী নরসিংদীর যিনি আমির হামজা। এছাড়াও বগুড়ার
ফরিদ শেখ নামে কাহালু এলাকার একজন রয়েছেন এবং বগুড়ার কাহালু আরেকজন রয়েছেন জাকারিয়া। এই চারজন চোখ সাজস করে তারা এই পালানোর সিদ্ধান্ত নেয় এবং এই পালানোর সিদ্ধান্তে তারা কিন্তু সফল হয়ে গিয়েছিল। কিন্তু জেলা পুলিশের অতি তৎপরতা এবং সদর ফাঁড়ির এই টিএসআই খোরশেদ আলমের দূরদর্শিতায় চাষিবাজার এলাকা থেকে তারা কিন্তু তাদেরকে সন্দেহ হলে তারা সেখানে অন্ধকারে বসেছিল এবং তাদেরকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে পুলিশ, পরে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে এবং আটক করে নিয়ে আসার পরে তাদেরকে জেল কর্তৃপক্ষের সামনে হাজির করলে জেল কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করে যে এরাই সেই পলাতক আসামি এবং তারাও সেটি স্বীকার করে এবং এর পরপরই পুলিশ তাদেরকে নিয়ে মিডিয়া কর্মীদেরকে জানায়, ব্রিফিং করে এবং এখন জেল কর্তৃপক্ষ কিন্তু তদন্ত করছে। ভিতরে জেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছে, তারা তদন্ত করবেন এবং তারা বিষয়টি অতি দ্রুত আমাদের সামনে প্রকাশ করবেন। ধন্যবাদ। দর্শক, আনারুল রাজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহের পায়রা চত্বরে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লুজামান। শিপ্লু, অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই মার্কেটের প্রাণকেন্দ্রে আমরা কিন্তু অবস্থান করছি। ঠিক 12টার নাগাদ এই আনার অপহরণ মামলার গ্যাসবাবুকে এইমাত্র এখানে আনা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক এই মার্কেটের পিছনের কিন্তু সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ড এবং অপহরণ মামলায় গ্যাসবাবুকে এখানে দেখিয়েছেন যে ডোবাতে তিনি কেন মোবাইল ফোন ফেলেছেন। তো ডিবির চৌকস টিম, ঢাকা টিম এবং জেলা টিম কিন্তু একত্রভাবে এই ডোবাতে লেবে তারা কাজ করছেন এবং মোবাইল ফোন কিন্তু উদ্ধারের জন্য তারা লেবেছেন, চেষ্টা করছেন। তো আমরা কথা বলেছি জেলা পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে ডিবির প্রধান হারুন রশিদ আসলেই তিনি সংবাদকর্মীদের মাধ্যমে কাছে তিনি সর্বশেষ তথ্য দেবেন। দর্শক, আপনারা দেখুন চেষ্টা করি যে ঠিক এই মার্কেটের পিছনে, যেটি পিপিলিকা মার্কেট, এই মার্কেটের পিছনে কিন্তু একটি ডোবা দেখতে পাচ্ছেন। ঠিক এই ডোবার পিছনে কিন্তু আনারুল হত্যাকাণ্ডের যে ছবি এবং ভিডিও এই মোবাইলে আছে বলে আমরা জানতে পেরেছি। আর ঠিক এই মোবাইল কিন্তু এখানে এই ডোবাতে ফেলে রাখা হয়েছে এবং এই মোবাইলগুলো উদ্ধার করার জন্য কিন্তু ডিবি টিম এবং ঝিনাইদহ পুলিশ কিন্তু এখানে কাজ করছে। গতকাল বিকালে আপনাকে ফাঁসানো একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল বিকালে কিন্তু এই মামলার অপহরণ মামলার যে আসামি গ্যাসবাবুকে কিন্তু ঢাকা কারাগার থেকে জেলা কারাগার আনা হয়েছিল। সেখান থেকে কিন্তু আজকে 12টার সময় কিন্তু এই ঘটনাস্থলে আনা হয়েছে। মতো কিন্তু এখানে অভিযান চলছে। ফাতেমা, এই ছিল আমার কাছে আনারুল আজিম হত্যাকাণ্ডের উদ্ধারের সর্বশেষ সংবাদ। ফাতেমা, ধন্যবাদ। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়েছে। ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী জানায়, গভীর রাতে 4 থেকে 5 জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফ এর ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে। বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ভোট চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরুর পরই দক্ষিণ পালরদি ভোট কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় সাবেক 2 কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্টদের ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন কেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলে শুরু থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। এদিকে নির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে বরিশালের গৌরনদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
জি ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি জানিয়েছিলেন ঠিক একই ঘটনা। আমি এখন আছি বরিশাল জেলার গৌরনদী উপজেলা। এখানে যে পৌরসভার যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সদ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আমি এখন আছি। এখানে অবৈধভাবে অর্থ লেনদেনের ঘটনায় কিছুক্ষণ আগে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী দুজন প্রিজাইডিং অফিসারকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জেরার মুখে তিনি সত্য স্বীকার করেন যে তিনি অবৈধভাবে অর্থ গ্রহণ করেছেন। এই ঘটনায় তিনি আটক রয়েছেন। বরিশালের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তিনি ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। আর দিনের যে তথ্য বলি সেটি হচ্ছে যে সকালে আমরা আসার পরপরই কিন্তু দেখেছিলাম যে একটি কেন্দ্রে দুপক্ষের সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখন পর্যন্ত আমাদের বিষয়টি নিশ্চিত করেনি। তথ্য একটু আপনাকে জানিয়ে রাখি, এই পৌরসভায় মোট 9টি ওয়ার্ডে 14টি কেন্দ্র। এই কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষার্থে ইতিমধ্যেই 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে প্রচুর। তার কারণ আমরা বিগত দিনের যে উদাহরণ দেখেছি তার চেয়ে এবার আইনশৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি একটু তথ্য দিতে চাই, যেহেতু এই প্রতিটি কেন্দ্রে কিন্তু ইভিএম এ ভোট হচ্ছে, সুতরাং এখানে নির্বিচ্ছিন্ন ভোট করার লক্ষ্যে সবাই যেভাবে প্রস্তুত রয়েছে সেভাবে ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও পক্ষ বিপক্ষ শক্ত অবস্থানে রয়েছে। শেষ করব তার আগে একটু জানিয়ে রাখি ফাতেমা আপনাকে যে এই একটি মাত্র উপজেলা যেটা গোটা সেন্টারগুলোর প্রতিটি কিন্তু ঝুঁকিপূর্ণ, সুতরাং এখানে নির্বিচ্ছিন্ন ভোট করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালের জেলা প্রশাসক, বরিশালের পুলিশ সুপার থেকে শুরু করে র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব 8-এর যে পরিচালক তারাও কিন্তু এখানে রয়েছেন প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন অফিসারও। তো সুতরাং কোনো ধরনের যেন কোনো দ্বন্দ্ব না ঘটে, কোনো ঝামেলা না ঘটে, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এর জন্য প্রস্তুত রয়েছে গোটা উপজেলা। ফাতিমা, এই ছিল বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী সবশেষ তথ্য। ধন্যবাদ। সুনামগঞ্জে ধীর গতিতে কমছে বন্যার পানি। দুর্গত এলাকার অনেকে বাড়ি ফিরলেও হাওড় এলাকার বেশিরভাগ মানুষ বাড়ি ফিরতে পারছেন না। পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ঘর বাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানায় এখনো 400 আশ্রয় কেন্দ্রে 6000 মানুষ অবস্থান করছে। তবে প্রতিদিনই লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। দর্শক, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বন্যার কি পরিস্থিতি দেখছেন? বন্যার্তদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, আপনাকে জানিয়ে রাখছি যে গত 3 দিন থেকে কিন্তু কুড়িগ্রামের সব কটি নদ নদীর পানি কিন্তু কমছিল এবং বন্যা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে এসেছিল। তবে আজ সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। সকালে যে পরিসংখ্যান রয়েছে আমাদের হাতে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিপদ সীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও অন্যান্য নদ নদীর পানি কিছুটা করে বৃদ্ধি পাচ্ছে। তবে বন্যা পরিস্থিতি আবার সৃষ্টি হবে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানায়নি পানি উন্নয়ন বোর্ড। আপনাকে জানিয়ে রাখছি যে বন্যাটি হয়ে গেল, এটিতে কিন্তু কৃষিতে অনেকটা ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 268 হেক্টর জমির আবাদি ফসল যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু 3000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিষয়, পানি কমা এবং বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন নদ নদীর বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 9টি স্থানে কিন্তু 2 কিলোমিটার জুড়ে কিন্তু এখনো ভাঙন অব্যাহত রয়েছে। এই সমস্ত এলাকার মানুষ কিন্তু ঘরবাড়ি অনেকে সরিয়ে নিচ্ছেন এবং অনেকের ঘরবাড়ি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং ভেসে গেছে, এমনটাই কিন্তু খবর আমরা পেয়েছি। সেখানকার মানুষের দাবি যে এই সমস্ত নদ নদীর তীর রক্ষার্থে স্থায়ী বাঁধ তারা চান, এইরকমটাই কিন্তু দাবি করছে তারা। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বন্যায় ব্যাপক আকারে কিন্তু ত্রাণ সহযোগিতা করা হয়েছে বন্যার্তদের জন্য। আর যদি বন্যা হয়ে যায় তাহলে কিন্তু সেটা মোকাবেলা করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। তো বন্যার পানি যদি আরো বাড়ে তাহলে আরেকটি বন্যার সৃষ্টি হতে পারে কুড়িগ্রামে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ফাতিমা, ধন্যবাদ। সব খাতেই দুর্নীতি হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি যে করুক এ নিয়ে সরকার জিরো টলারেন্স। দুর্নীতি প্রতিরোধে সরকার সহযোগী বলেই দুদকের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কেবল সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে না, রাজনীতিবিদরাও এ থেকে মুক্ত নয়। শাটল বাস সম্পর্কে মন্ত্রী জানান, নিয়ন্ত্রিত এই বাসে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা রয়েছে। আপাতত 2টি বাস দিয়ে সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। সবার কথাই বলছি,
তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা যাচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।